প্রজেক্টটা বলো প্রজেক্টে কতগুলো পড়ে একদম ডিসপ্যাচ ক্লাস করো নাই এরপর একটা ক্লাস জি কত বুধবার রবিবারে ক্লাস করো নাই হ্যাঁ রবিবারে ক্লাস করো নাই লাস্ট বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবারে আমার ক্লাস আছে ক্লাস করছিলাম চারগুলো ভিডিও রাজবেট করে তিনটা চারটা সাথে আচ্ছা লাস্ট ক্লাসে আমার মনে হয় আমি হচ্ছে ডিসাইডিং না স্কাউটিং পর্যন্ত বলছিলাম যতটুকু মনে আছে স্কাউটিং এ হচ্ছে জাস্ট আমি একটা ওয়াশ দেবো ওয়াশ দিয়ে আমি কি রিমুভ করবো এই যে যত কেমিক্যালস আছে তারপর হচ্ছে কিছু সাইজ ম্যাটেরিয়াল থেকে যায় বা ডাস্ট থাকে এগুলো সব কিছু আমি ওয়াশ করবো হচ্ছে হ্যাঁ ওয়াশ করবো হচ্ছে স্কাউটিং এর পর থেকে হচ্ছে এখন আমি কি চাই ধরো স্কাউটিং এর পর থেকে যদি আমি হচ্ছে নরমাল সলিড টাইপ ফেব্রিক চাইতে পারি তাই না আমার রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে ধরো একটা ফেব্রিক বানানোর পরে আমার রিকোয়ারমেন্ট কি কি থাকবে একটা করতে পারে হচ্ছে আমি সলিড টাইপ একটা ফেব্রিক চাইতে পারি তাই না সলিড টাইপ মানে জানো এক কালারের লাল রঙের নীল রঙের গোলাপি রঙের এরকম থাকবে হ্যাঁ কোনো প্রিন্ট থাকবে হ্যাঁ ধরো কাপড়ের মধ্যে একটা হতে পারে সলিড টাইপ হতে পারে একটা হতে পারে শুধুমাত্র সাদা তাই না হোয়াইট ফেব্রিক আরেকটা হতে পারে কি প্রিন্ট ঠিক না প্রিন্ট হতে পারে সলিড টাইপ হতে পারে অথবা কি বলে প্রিন্ট হতে পারে আবার সলিড ডাইয়ের উপরে আবার প্রিন্ট হতে পারে তাই না হোয়াইটের উপরও প্রিন্ট হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে সবগুলোরই কিন্তু কি হবে ফিনিশিং হবে এখন এই যে হোয়াইট করার জন্য আমার যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে হলো এই যে আমি মার্সারাইজিং করতে পারি আমি ব্লিচ করতে পারি এগুলা করে হচ্ছে আমি ফেব্রিকটাকে হোয়াইট করব আবার এট দ্য সেম টাইম যদি আমার হচ্ছে ফেব্রিকটা খুব একটা সফট হ্যান্ডেল দরকার হ্যাঁ তখন হচ্ছে হলো আমি মার্সারাইজিংটা বেশি করব আর সলিড ডাইয়ের কি হবে সলিড ডাইয়ের হচ্ছে যদি আমার এই প্রসেসগুলোর দরকার না হয় সরাসরি ডাইং তারপর হচ্ছে প্রিন্টিং তারপর হচ্ছে ফিনিশিং এ চলে যাবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে হলো আমরা দেখব ব্লিচিংটা কি ফেব্রিকের ব্লিচিং কি মনে হয় ব্লিচিং কেন করি কোন একটা কিছু ব্লিচ করে না আমরা মেয়েরা কি করে স্কিন ব্লিচ করে ব্লিচ করলে কি হয় স্পট চলে যায় ফেব্রিক বলতেছে স্কিনটা হচ্ছে একটু ব্রাইট হয় তাই না হ্যাঁ তো যে কোনো কিছু আমরা ব্লিচ করলে কি হবে তার ব্রাইটনেস বাড়ানোর জন্যই হচ্ছে বেসিক্যালি ব্লিচ করি আমরা ঠিক আছে আচ্ছা এখন ব্লিচিং এর মেইন ডেফিনিশন যদি আমরা দেই তাহলে হচ্ছে হলো ন্যাচারাল যেই গ্রে ফেব্রিক আমি কি বলছি গ্রে ফেব্রিক কিছুটা একটা হলদে ভাব থাকে এখন এই যে ন্যাচারাল ডাই এই হলদে ভাবটা কি কারণে হয় এই হলদে ভাবটা হচ্ছে হলো কটনের ইনহেরেন্ট কালারিং
হচ্ছে আমার হলদে হলদে, মানে ওর যে রঞ্জক পদার্থটা ভিতরে আছে সেটার রঙই হচ্ছে আমার হালকা একটা ঘিয়া ঘিয়া রং। এখন এই যে ন্যাচারাল যে কালারিং ব্যাপারটা এটাকে পুরোপুরি রিমুভ করার জন্য বেসিক্যালি আমার যে কেমিক্যাল প্রসেস দ্যাট ইজ ব্লিচিং। আচ্ছা, এখন ব্লিচিং এর অবজেক্টিভ যে আছে এগুলো দেখে নিবা তোমরা, স্লাইড দিয়ে দিব যে টু হোয়াইটেন দ্য গুডস, টু মেক দ্য গুড সুইটেবল ফর ডাইং। আচ্ছা, ভালো কথা। আর হচ্ছে ব্রাইটেন করে ফেব্রিকটাকে। এখন ব্লিচিং আমরা বেসিক্যালি দুই টাইপের এজেন্ট দিয়ে করতে পারি, একটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট মানে জারণ প্রক্রিয়া হবে, আর একটা হচ্ছে রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারণ প্রক্রিয়া হবে। আমরা ইলেকট্রনীয় নীতি জানি জারণ বিজারণের জি ম্যাম, কি জানি তো, ভুলে গেছি। লাইটটা তো লাগাই দিতে মাইক কি আছে এখানে? না, মাইক এটার সাথে নাই। ইলেকট্রনের গ্রহণ কি জারণ নাকি বিজারণ? গ্রহণ। হ্যাঁ, জারণ। আর ত্যাগ বিজারণ। বিজারণ। সো যখন আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট তখন কি হবে? জারণ হচ্ছে বিজারণ। জারণ হবে, হ্যাঁ, ইলেকট্রনটা নিবে। আর যখন বিজারণ হবে তখন হচ্ছে হলো ওই রিডিউসিং এজেন্টটা হচ্ছে ওখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সো এইটার উপর বেসিক্যালি হচ্ছে আমার দুই টাইপের ব্লিচিং এজেন্ট, একটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, একটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এখন হচ্ছে হলো আমার যে ফেব্রিক, আমরা তো সবাই জানি যে কটন কি সেলুলোজিক, তাই না? ভেজিটেবল ইয়ে থেকে আসছে সেলুলোজিক। এখন সেলুলোজিক যে ফেব্রিক গুলো আছে মানে সেলুলোজিক টাইপের ফাইবার থেকে আসছে যে ফেব্রিক গুলা, ওগুলার আমরা ব্লিচ করব হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে। আর যেগুলো হচ্ছে হলো আমার প্রোটিন মানে হচ্ছে হলো ইয়ে থেকে এনিম্যাল সোর্স থেকে আসছে, যেমন হচ্ছে সিল্ক, তারপর হচ্ছে আর কি আছে উল, তারপর হচ্ছে আরো অনেক আছে না, যে কাশ্মীরি শাল যেটা ক্যাশমিয়ারের ইয়ে থেকে বানায়, ক্যামেলের হেয়ার দিয়েও বানায়। তো এই টাইপের যেগুলো হচ্ছে হলো তোমার প্রোটিন ফাইবার থেকে বানানো হয়, ওগুলাকে ব্লিচ করবো হচ্ছে রিডিউসিং এজেন্ট দিয়ে। সো দুইটা কোয়েশ্চেন আছে যে why cellulosic fiber is bleached by oxidizing agent, এটা এক্সপ্লেইন করো। এটার জন্য আমি মার্কস দেব 3। এটা না থাকলে একটা সেটেতে থাকবে, একটা সেট বিতে থাকবে। why protein fiber is bleached by reducing agent, এই দুটো কোশ্চেন দেখে নাও, এটা পরীক্ষা চলে আসছে, যেখানে একটা আসবে, ঠিক আছে? কেন ব্লিচ করা হয় অক্সিডাইজিং এজেন্ট দিয়ে? কারণ হচ্ছে সেলুলোজিক ফাইবারটা এমনি নেচারালি একটু ইয়েলোইশ টাইপের, অক্সিডাইজিং এজেন্ট দিলে ওই ইয়েলো ভাবটা কেটে যায়। অক্সিডাইজিং এজেন্ট কি কি হতে পারে? ক্লোরিন, ব্লিচিং পাউডার, তারপর হচ্ছে ওজোন, H2O2, হ্যাঁ, তারপর হচ্ছে হলো আর কি সোডিয়াম বাইক্রোমেট আছে, পটাশিয়াম বাইক্রোমেট আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, তো অনেকগুলো আছে। কোশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা হচ্ছে why natural cellulosic fiber are bleached by oxidizing agents। যেমন সেলুলোজিক ফাইবার। আর আরেকটা কোশ্চেন হচ্ছে why natural protein fibers are bleached by reducing agent। কনসেপ্টটা একটু বলুন। আচ্ছা, অ্যানসার তো গুলো আমি স্লাইডে দিয়ে দেব, একদম কথা কথা লেখা আছে। এটা হচ্ছে মুখে আমি বলি যে ন্যাচারাল যে সেলুলোজিক ফাইবারগুলো ওগুলো হচ্ছে একটু ইয়েলোইশ টাইপের থাকে। তো সেই কারণে হচ্ছিল ওইটার অক্সিডাইজিং এজেন্টটা ইউজ করলে হচ্ছে হলো ইমপিউরিটিসগুলো ব্লিচড হয়ে যায়। আর অক্সিডাইজিং এজেন্টটা ইউজ করলে এটার নেক্সটে এয়ারের সাথে বিক্রিয়া করবে না। এয়ারের সাথে বিক্রিয়া করলে আবার হলুদ হয়ে যেত, যেটা এয়ারের সাথে বিক্রিয়া করবে না সেজন্য এটা হচ্ছে চলে যাবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা বলছে why protein fibers are bleached by reducing agent, কারণ হচ্ছে অক্সিডাইজিং যে এজেন্টগুলো। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো হ্যালোজেন কি জারক নাকি বিজারক? ক্লোরিন, ফ্লোরিন, হ্যালোজেন জারক। কি হচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে হলো প্রোটিন ফাইবার যেগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা জারকের সাথে বিক্রিয়া করি তাহলে হচ্ছে হলো এই জিনিসটা হচ্ছে প্রোটিনের যে অ্যামিনো গ্রুপটা আছে সেটার সাথে বিক্রিয়া করে একটা অতক্ষেপ তৈরি করে। সেজন্য হচ্ছে আমরা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি না, রিডিউসিং এজেন্ট ইউজ করি। কথা বুঝতে পারছি আশা করি? মেইনলি হচ্ছে আমার প্রোটিন ফাইবার যেগুলো, প্রোটিনের একটা মেইন ইয়ে কি ইউনিট কি NH2 না, অ্যামিনো গ্রুপ। এখন অ্যামিনো গ্রুপের সাথে হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করে অদক্ষেপ তৈরি করবে। তাহলে অদক্ষেপ মানে কি?
একটা হলদে ভাব বা যে কোনো কালারে অতক্ষেপ মানে একটা দানা দানা একটা হলুদ একটা আস্ত ক্রিয়েট করবে। সো সেই জন্য আমার প্রোটিন ফাইবারের সাথে অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয় না, যেহেতু এটা জারক পদার্থ আছে। সেজন্য আমি বিজারক টাইপের যে ব্লিচিং এজেন্ট, রিডিউসিং ব্লিচিং এজেন্ট ইউজ করি। এখন মজার ব্যাপার হচ্ছে H2O2 যেটা সেটা হচ্ছে তুমি সেটা দিয়ে তুমি ক্লোরিনও ইউজ করতে সেলুলোসিকও ইউজ করতে পারবা, প্রোটিনও ইউজ করতে পারবা। সেজন্য আমি H2O2 কে বলি কি ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। সো আমার আরেকটা কোশ্চেন আসতে পারে, why H2O2 is called universal bleaching agent? এটার অ্যানসার হবে H2O2 কে দিয়ে আমরা সেলুলোজিক এন্ড প্রোটিন দুই টাইপের ফাইবারই ব্লিচ করতে পারি। এটা কোনোটাতেই কোনো ইমপ্যাক্ট ফেলে না, মানে কোনো ইয়েলোনেস বা কোনো হচ্ছে হলো অপক্ষেপ তৈরি করে না। সেজন্য হচ্ছে H2O2 কে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয়। আরেকটা এক্সট্রা প্রসেস আমরা জানবো। আমরা বলতেছি যে ব্লিচ করতেছি, হ্যাঁ, ব্লিচিংটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যালকালাইন মিডিয়ামে করা হয়। অ্যালকালাইন মিডিয়াম মানে কি, একটা ক্ষারীয় দ্রবণে বেসিক্যালি ব্লিচিংটা করা হয়। এখন যখন আমি হোয়াইট তো হয়ে গেল আমার ফেব্রিক, কিন্তু যেহেতু আমি একটা ক্ষারীয় মাধ্যমে কাজটা করেছি, মানে কি এটার মধ্যে আমার ক্ষারের প্রেজেন্সটা থেকে যেতে পারে না। সেজন্য আরেকটা এক্সট্রা প্রসেস আছে যেটাকে আমরা বলি সোরিং, SOURING। জাস্ট হচ্ছে ওই ক্ষারটাকে নিউট্রালাইজ করার জন্য আমি একটা অ্যাসিড দিয়ে জাস্ট একটা ট্রিটমেন্ট করব, দ্যাট ইজ সোরিং। এটাও লেখা হবে SOURING, সোরিং। সোরিং হচ্ছে বেসিক্যালি আমি যেহেতু ব্লিচিংটা একটা অ্যালকালাইন মিডিয়ামে করব, তাই আমার এই ফেব্রিকের মধ্যে হচ্ছে হলো আমার ক্ষার থেকে যেতে পারে, অ্যালকালি থেকে যেতে পারে, তাই আমি একটা অ্যাসিড দিয়ে এটাকে ট্রিট করব যাতে হচ্ছে আমার ক্ষারটা নিউট্রালাইজ হয়ে যায়, সেটা দ্যাট ইজ সোরিং। আচ্ছা, তারপর আমি যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মার্সারাইজিং, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, মার্সারাইজিং এর ব্যাপারটা তখনই আসবে যখন হচ্ছে হলো আমার বাইরের রিকোয়ারমেন্ট থাকতে কি এক্সট্রা লাস্টার থাকতে হবে, ঠিক আছে? এক্সট্রা লাস্টার ছাড়া আমার মার্সারাইজিং অ্যাকচুয়ালি দরকার নেই। লাস্টার মানে কি লাস্টার মানে লাস্টার মানে হচ্ছে উজ্জ্বল। যদি আমার সাদার ফেব্রিক ব্লিচে কিন্তু আমি সাদা করলাম, হ্যাঁ, কিন্তু ব্লিচ করেছি সাদা থাকবে, একটু খসখসা থাকবে আর উজ্জ্বলটা কম হবে। যখন আমি এটার মধ্যে মার্সারাইজিং করে ফেলবো, এটা কি হবে, উজ্জ্বল বাড়বে আর ফেব্রিকটা একটু সফট হবে, ঠিক আছে? আচ্ছা, কটনের শেপ, আমরা কি ন্যাচারাল ফাইবার করছি না? কটনের শেপ কি? ওই যে বিচের মতন যেমন কিডনি। কটনকে আমরা কি বলি? কিডনি শেপ। জাস্ট এই শেপটা থাকে হচ্ছে কটন। আচ্ছা, এখন আমি এটা একটু সোজা করি। ধরো এটা হচ্ছে আমার কটনের শেপ। এখন এটার উপর যদি আমরা সোজা করাই, জাস্ট হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ করব, ঠিক আছে? এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এটার মধ্যে পড়ল। প্রতিফলন অ্যাঙ্গেল তো সবগুলো সেম থাকে, তাই না? হ্যাঁ, অ্যাঙ্গেল সেম, ঠিক না? তাহলে দেখো এইগুলা এখানে সমান্তরাল ভাবে এসে পড়ছে, ওরা সমান্তরাল, কিন্তু ওদের প্রতিফলিত রশ্মিগুলো কি সমান্তরাল? কেন সমান্তরাল না? অ্যাঙ্গেল হিসেবে কেন সমান্তরাল না সেটা জানতে হচ্ছে। কারণ হচ্ছে ও যে তলটার উপর করতেছে সেটা কি কিডনি, সেটা কিন্তু সমান্তরাল না। তার কি হবে? এখন একটা জিনিস দেখো যে আমরা কি এটা পড়ে, মানে এটা তো আমরা জানি যে এক বছর সমান্তরাল আলোকরশ্মি যখন এভাবে এসে এভাবে পড়বে তখন সেটাকে ব্রাইট লাগবে,
মানে পুরো আলোটা সে যতটুকু আলো এসে পড়ছে ততটুকু আলো এবার রিফ্লেক্টেড হয়ে উঠে যাচ্ছে, তার মানে হচ্ছে ব্রাইটনেসের কাজ করবে। আমরা কালোকে কেন কালো দেখি আর সাদাকে কেন সাদা দেখি? কারণ হচ্ছে হলো কালো সবকিছু শোষণ করে নেয়, সাদা পুরোটাই প্রতিফলিত করে, ঠিক না? সেজন্য হচ্ছে সাদা কি উজ্জ্বল লাগে। এখন যখন এক প্রচুর সমান্তরাল আলোক রশ্মি এসে কটনের উপর পড়ে একত্রিতভাবে ছড়ায় গেল, সেটা কি ব্রাইট লাগবে? ব্রাইট কিন্তু লাগবে না, যতটুকু তার অরিজিনাল কালার ওই অনুযায়ী হোয়াইট লাগবে না। এখন আমরা যদি একটা কাজ করতে পারি যে আমার এই কিডনির ট্যাগ গেলার শেপটাকে যদি আমরা এই জায়গাটা সমান্তরাল করতে পারি, ওকে কিছু একটা দিয়ে অ্যাবজর্ব করা, যদি ওর শেপটা চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে কি হবে দেখো, দো এগুলো সমান্তরাল হবে না কিন্তু তারপরও ফার বেটার, মোটামুটি সমান্তরাল হবে না? তাহলে এই দুটোর মধ্যে কোনটাকে বেশি উজ্জ্বল লাগবে? এটাকে বেশি ব্রাইট লাগবে। ঠিক এই কাজটাই করে হচ্ছে আমার মার্সারাইজিং এ। মার্সারাইজিং এ করে কি, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে NaOH দিয়ে ট্রিটমেন্ট করে একটা নির্দিষ্ট সময়, ততক্ষণে আমার কটনের যে সেলটা আছে, মানে ফেব্রিকের যে ইউনিট, কি কটনের যে সেলগুলো হচ্ছে হলো NaOH অ্যাবজর্ব করে ওর এই শেপ থেকে এই শেপে চলে আসে। এই শেপ থেকে এই শেপে আসলে ওর বেটার লাস্টার দেয়, ওর সফটনেস বাড়ে। এই যে পিকচার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আফটার মার্সারাইজেশন, যখন আমার যে শেপটা সেটা হচ্ছে আরো গোল গোল হয়ে গেছে, উপরের যে স্মুথ হয়ে গেছে সারফেসটা। আর এখানে কি, এটা হচ্ছে কটনের অরিজিনাল যে শেপটা, অনেকটা হচ্ছে শিমের বিচি বা হচ্ছে হলো কিডনি শেপ যেটা, ঠিক আছে? বুঝে গেছে? আর মেইন কারণটা কি, মেইন কারণ হচ্ছে এখানে হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন হয়েছে আর এখানে হচ্ছে রেগুলার রিফ্লেকশন হয়েছে, যার কারণে আমার ফুল লাস্টারটা মানে অরিজিনাল যে ওর ব্রাইটনেসটা সেটা ধরা পড়তেছে। ওকে, আচ্ছা, এট দ্য সেম টাইম ওর কিন্তু হ্যান্ডলিংটা, ফেব্রিকটা সফট হবে, আর ওর যখন হ্যান্ডলিংটা বেটার হবে ওর মধ্যে কিন্তু ডাই পেনিট্রেশন, প্রিন্টিং এর পেনিট্রেশন বেটার হবে, ঠিক আছে? তো ওভারঅল আমি যদি কোয়েশ্চেন করি যে মার্সারাইজেশনের ইম্পর্টেন্স কি, দেওয়া যাবে না? বা মার্সারাইজেশন প্রসেসটা কি বুঝে বলার জন্য কিন্তু আমার ওই যে ইয়েটা লাগে, এই পিকচারটা দিয়ে দিলাম, পিকচার বুঝানোর জন্য পিকচারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ডাইং প্রিন্টিং এর জন্য আমরা ডাইং প্রিন্টিং এর ডিটেইলসে যাব না, কারণ হচ্ছে ডাইং প্রিন্টিং এত ভাস্ট, জাস্ট হচ্ছে একটা চ্যাপ্টারে আসলে আইডিয়া দেওয়া সম্ভব না। এখন ডাইং আর প্রিন্টিং এর মধ্যে বেসিক যে পার্থক্যটা আমি জাস্ট সেটা বলবো। হ্যাঁ, তোমরা এটা জানো, কারণ তোমাদের ইয়েতে WP1 WP2 তে তো হচ্ছে 1 এ তোমরা ডাইং করবা, 2 তে প্রিন্টিং করবা, 3 তে যে আরো মডার্ন, 4 এ যে আরো স্পেশাল ওয়েব প্রসেসিং এগুলো। আচ্ছা, কি ভিডিও করা হয় না তো? করা হয়েছে, আপনি বাইরে গেছেন না? আচ্ছা আচ্ছা, বাদ গেল হচ্ছে হলো তোমার মেটাল কমপ্লেক্স বাদ গেছে, আর একটা হচ্ছে অ্যাজোইড ডাই বাদ গেছে, ঠিক আছে? অ্যাজোইড ডিটেইলস করবেন না, এগুলা ডিটেইলস পড়াতে হচ্ছে তো হিটস আর ফাইনাল স্যার। ফাইনাল স্যার কবে কবে যখন তোমাদের
হচ্ছে? হ্যাঁ ওয়েট ওয়ান হয় নাই আমার তো হ্যাঁ ওয়েট ওয়ান হয়েছে তো। ওয়েট ওয়ানে পড়ো নাই এই হ্যাঁ কি পড়ছো সাইডল স্যারের পাই না তো। কে পড়াচ্ছে কিন্তু পড়ছো না কি আর তোমার সাথে আমি পড়াচ্ছে পড়াচ্ছি না। তো। তৌহিদ স্যার। কি পড়াচ্ছে সেটা বলো হ্যাঁ শুভ নম্বর। কি পড়াচ্ছে তো ইচ্ছা শুনি স্কাউরিং ব্লিচিং এর এগুলো এগুলো পড়াইছে তো ম্যাম। Scouring হ্যাঁ তারপরে ডাইং পড়ে নাই ডাইনটা ডিটেইলস যায় না হ্যাঁ পড়াইছে। ডাইন পড়ে শুধু অত ডিটেইলস যায় না ওইটা কি বেসিক বলছিল। সো তারপর ডিটারজেন্টটা কিভাবে কি করা হয় এটা ডিটেইলস করা হয় এখানে পড়ো। সোপের কিভাবে বিক্রিয়া করে না ওটা দিয়ে যাবে ডাইং তো পড়ানোর কথা ব্যাঙের তো রেসিপি পড়ানো হয় না ওই টুলে পড়াবে আর কি। তাহলে হয়তো ওয়েট টুতে পড়াবে ডাইং রেসিপি তো মাস্ট সবগুলোর একটা একটা করে রেসিপি পড়াবে ডিরেক্টে পড়াবে অ্যাট লিস্ট ডিরেক্ট রিঅ্যাকটিভ অ্যাসিড বেসিক ডিসপার্স ব্যাট এই ছয়টা তো মাস্ট এই ছয়টার সাথে তো কোনো কিছু পুরো আমাদের ও ডিটেইলস যায় না আচ্ছা এই ছয়টা হচ্ছে মাস্ট এই ছয়টা তো আমি জানতে হবে আচ্ছা আমি জাস্ট একটু একটু করে আইডিয়া দেবো হ্যাঁ বেশি আমি পড়াবো না কারণ হচ্ছে এগুলো তোমাদের আমি দিবও না হয়তো বা আমি জাস্ট হচ্ছে ডাইরেক্ট টাইপগুলো একটু জানতে পারি লিখবো যে হোয়াট আর দ্য টাইপস অফ টাইপস এই যে তখন এই নামগুলো বলবো হ্যাঁ আচ্ছা এখন ডিরেক্ট টাইপ কি ডিরেক্ট টাইপ হচ্ছে হলো যে টাইপের টাইপ হচ্ছে আমরা কিছু হচ্ছে ধরো বলি 200 টাকার পাঞ্জাবি 300 টাকার পাঞ্জাবি গুলিস্তানে পাওয়া যায় না জি। একদমই সস্তা এক ধোয়া দিলে শেষ। ওগুলা কি দিয়ে টাই করে ওগুলো হচ্ছে ডিরেক্ট টাই ডিরেক্ট টাই হচ্ছে একদম মানে লোয়েস্ট চিপেস্ট টাইপের ডাই যেটা অ্যাকচুয়ালি ডাই হলো কিন্তু ডাইটাকে ধরে রাখার ওরকম ক্যাপাবিলিটি নাই কেন নাই কারণ হচ্ছে ও আসলে আমার যে ফেব্রিকের যে স্ট্রাকচার ওর সাথে কোনো কেমিক্যাল বন্ড করা না ও জাস্ট উপরে একটা আবরণের মতো বসে কেমিক্যাল যে রাসায়নিক কোনো বন্ধনে ও যায় না তেমন একটা এখন ডিরেক্ট ডাইকে তাহলে আমরা কখনোই বসাতে পারবো না হ্যাঁ অবশ্যই বসাতে পারবো কিউরিং একটা প্রক্রিয়া আছে যেটা যদি আমি অ্যাপ্লাই করি মানে হিট অ্যাপ্লাই করলে রংটা ভিতরে ঢুকে বসে ঠিক আছে এটা হচ্ছে আমার ডিরেক্ট ডাই গেল রিঅ্যাক্টিভ ডাই কি রিঅ্যাক্টিভ ডাই হচ্ছে ডিরেক্ট ডাই হবে বাট বেটার কারণ হচ্ছে একটা রিঅ্যাকশন করে কটনের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচারের সাথে মিশে যায় ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে অ্যাসিড আছে বেসিক আছে অ্যাসিড বেসিকও একই টাইপের ওরা একটা হচ্ছে অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক পার্টের সাথে মানে অ্যাসিডিক একটা পার্ট থাকে ওইটা যে রিঅ্যাকশন করে আর বেসিক হচ্ছে হলো ক্ষারীয় একটা পার্ট থাকে যেটা হচ্ছে ওটার সাথে রিঅ্যাকশন করে মানে ওর স্ট্রাকচারটাই এরকম থাকে আচ্ছা অ্যাসিড হচ্ছে হলো তোমার আমার জানা মতে হচ্ছে যেই নাইলন সিল্ক উল মানে হচ্ছে আমরা যে প্রোটিন ফাইবার যেগুলাতে আমার অ্যামিনো গ্রুপ আছে সেটার জন্য হচ্ছে আমার অ্যাসিড আর বেসিকটা কিসের সাথে আচ্ছা বেসিক হচ্ছে হলো অ্যাক্রাইলিক পেইন্টিং আমরা করি না অ্যাক্রাইলিক পেইন্ট তারপর জুটের উপরে যে আমরা অনেকগুলো রাগ বানাই না অ্যাক্রাইলিক পেইন্ট করে করে হ্যাঁ সো ওই টাইপের জিনিসগুলোর জন্য আমার হচ্ছে হলো বেসিক টাইপ হ্যাঁ জুট অ্যাক্রাইলিক এইসব ফেব্রিকের উপর হচ্ছে হলো আমার বেসিক টাইপ আচ্ছা ডিসপার্স ডাই হচ্ছে পলিস্টার আছে পলিস্টার ব্লেন্ড বা ফুল পলিস্টার এমন যত কিছু আছে সবকিছুর জন্য আমার ডিসপার্স ডাইয়ের ডাইং যে প্রিন্সিপাল বলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এক্সামে আসে দেখবা আমি এখন বলতেছি তো তোমাদের ওয়েট টুতে ঠিকই পরীক্ষায় চলে আসছে যে ডিসপার্স ডাইয়ের ডাইং প্রিন্সিপাল কি বা কিউরিং কি বা হচ্ছে রিঅ্যাকটিভ ডাইয়ের যে কেমিক্যাল রিঅ্যাকশন ওগুলো খুবই মানে একদম কমন রিঅ্যাকটিভ ডাই কেমিক্যাল রিঅ্যাকশন পরীক্ষায় আসবেই আচ্ছা তারপর হচ্ছে হলো ব্যাড ডাই কি জানো ব্যাড ডাই হচ্ছে হলো নীল চাষ করতো না আগে আমাদের তখন নীল কি করতো জানো নীল রংটা যে বের করতো যে আমরা যখন আমাদের ব্রিটিশ আমলে নীল চাষ শুরু হয়ে গেল হ্যাঁ তখন কি করতো যে হচ্ছে তখন বেসিক্যালি হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণে ওদের কি দরকার হয় প্রচুর পরিমাণে রাসায়নিক রং ঠিক আছে এখন এই রং ওরা পাবে কোথা থেকে ওদের ওখানে তো ওদের মাটি তো অতটা উর্বর না যে আমাদের মতো এত নীল চাষ করে ওখানে রং তৈরি করা সম্ভব পরে এসে করলো কি আমাদের জামদানি শিল্প মুসলিম শিল্প করে কি করলো পুরো ধ্বংস করে দিল ধ্বংস করে কি করলো তাদেরকে বাধ্য করলো যে তোমাদেরকে নীল চাষ করতে হবে হ্যাঁ তো ওইভাবে ওরা এখান থেকে বিপুল পরিমাণে নীল চাষ থেকে নীল চাষ থেকে শুধুমাত্র নীল রং না নীলের অন্যান্য শেড সব টাইপের কালারই তৈরি করে ওরা ইউরোপে নিয়ে যেত এখন এই ব্যাড ডাই
ব্যাক টাই থেকে সব ইন্ডিগো টাইপের কালারগুলো তৈরি করা হয়। বেসিক্যালি যে নীল চাষের যে নীল রংটা ইন্ডিগো টাইপের সব হচ্ছে ব্যাক টাই। ব্যাক শব্দের অর্থ হচ্ছে বড় বড় গামলা। বড় বড় গামলাতে হচ্ছে ভ্যাপিং প্রক্রিয়ায় বিক্রিয়া করায় হচ্ছে হলো তোমার এই রংটা বের করা হয়, নির্যাসটা বের করা হয়, সেজন্য এই ডাইটাকে আমরা বলি ব্যাক টাই। হ্যাঁ, ব্যাক টাই খুব ইম্পর্টেন্ট। ব্যাক টাই অনেকগুলা ব্যাক টাই কি থাকে? ব্যাক টাই প্রথমে ইনসোলিয়েবল থাকে, ইনসোলিয়েবলটাকে সোলিয়েবল করে রং প্রস্তুত করে এটাকে আবার ইনসোলিয়েবল করা হয়। মানে এটা তিনটা প্রসেস থাকে ব্যাকিং। ম্যাম ব্যাটারি মানে বড় ব্যাটিং প্রসেসটা কেমন? শুধু ব্যাক টাই করে ম্যাম এটা একটা কোশ্চেন ছিল, সামনে কোশ্চেন ছিল ওটাকে শিওর মনে হচ্ছে যা হয়েছে হয়ে গেছে না, এগুলো তো বেসিক বাবা। ব্যাটিং প্রসেসটা ব্যাটিং প্রসেসটা আমি বলতেছি, কিন্তু হচ্ছে আমাকে একটু ঠিক করে বলো সুবর্ণ না। ম্যাম এটা নিয়ে আমাদের ফাইনাল আমি একটা কোশ্চেন হয়েছে। ব্যাটের কোশ্চেন কি কোশ্চেন কি একটা কোশ্চেন ছিল? কি ছিল আমাকে আবার বলো। ম্যাম এটা কি? এটা ব্যাড টাইম ছিল না কেন? ব্যাড টাইম ছিলই না। জানি না। আমি শুনলাম এই প্রথম। আপনি তো করছেন ভাই, আপনার মনে নেই? ভ্যানটাই তো পরে আসবে, আগে ওগুলো যদি না পরে থাকে ভ্যানটাই কি বলবো। কেমিস্ট্রিতে পড়াইছে আজকে? তো এই স্যার আমাদের আগে পড়ানো আজকে কেমিস্ট্রিতে এটা একটা ব্যাড টাইম নামে একটা ইয়া পড়ানো। কেমিস্ট্রি 2 হ্যাঁ হ্যাঁ, আলাদা জিনিস। ওয়েট মানে প্রসেসিং বলতেছি ওই হয়তো এটার সাথে ইয়া করে না না এখন ওয়েট ওগুলো প্রসেসিং এটা পড়ায় নাই। না আমি লাইব্রেরি শুনতে এই যে ইয়া এগুলো আজকে ক্লাস জাস্ট করানো হলো না। এক্সাম্পল হিসেবে গাইজের এক্সাম্পল হিসেবে এগুলোর নাম বলছি। এগুলো তো আজকে কিন্তু এগুলো যে বিস্তারিত পড়ানো হয়, এরকম বিস্তারিত পড়াবে, এগুলোর রিয়াকশন আছে, তারপরে এগুলোর রেসিপি হ্যাঁ, আছে, ডিটেইলস এই যে এরকম বড় বড় এই যে এরকম রিঅ্যাকশন না না এগুলো পড়ায় মানে নাই। না ম্যাম রিঅ্যাকশন হয়েছে পড়ানো। আচ্ছা ঠিক আছে। কত টেম্পারেচার ইউজ করা হবে এগুলো আচ্ছা পড়ে। ব্যাড টাই বেসিক্যালি হচ্ছে কি ব্যাটিং শুনো, ব্যাড ডাই দিয়ে ডাইং প্রসেসটা কি? ব্যাড ডাই বেসিক্যালি যে প্রসেস যেই ডাইটা এটা হচ্ছে ওয়াটার ইনসোলিয়েবল। হ্যাঁ, এখন এটাকে ওয়াটার ইনসোলিয়েবল এবং এটাকে প্রথমে প্রসেসটা করা হয় কি? প্রথমে এটাকে সোলিয়েবল করা হয়। সোলিয়েবল এটা প্রত্যেকদিন পরে আমি যাওয়ার সময় করব। এটাকে সোলিয়েবল করার জন্য হচ্ছে প্রথমে আমরা হাইড্রোজ দিয়ে, হ্যাঁ, একটা জাইলিক অ্যাসিড, মানে এটা জাইলাম অক্সিজেন বলতাম না আপনাকে, জাইলাম এরকম অক্সিজেন। জাইলাম অক্সিজেন, এটা কি হচ্ছে জাইলাম হাইড্রোজেন, এটা দিয়ে ট্রিট করা হয়। হাইড্রোজ দিয়ে ট্রিট করলে হয় কি? ওর যে ইনসোলিয়েবল ছিল এটা এখন সোলিয়েবল হবে। সোলিয়েবল হওয়ার পরে এটাকে আবার হচ্ছে হলো একটা সল্ট ইয়ে দিয়ে হচ্ছে ট্রিট করা হয়। ও কিন্তু প্রথমে ইনসোলিয়েবল, তারপর এটাকে আমরা এটা দিয়ে ট্রিট করার পর সোলিয়েবল করলাম, তারপর একটা সল্ট দিয়ে ট্রিট করি, তখন এটা আবার ইনসোলিয়েবল হয়ে যায়। এই হচ্ছে তিনটা প্রসেস। প্রথমে ইনসোলিয়েবল থাকে, তারপর আমি হাইড্রোজ দিয়ে ট্রিট করি, ও সোলিয়েবল হয়। সোলিয়েবলটাকে আবার পরে সল্ট দিয়ে ট্রিট করার পরে এটা আবার ইনসোলিয়েবল একটা ইয়েতে চলে আসে। ঠিক আছে? সল্ট দিয়ে ট্রিট করা হয় কখন? যখন সলিউবল থাকে সল্ট দিয়ে ট্রিট করা হয় এখন ফার্স্ট প্রসেস। ও সরি, সেকেন্ড। ইনসলিউবল যখন Insoluble- ইনসোলিয়েবল আমি যখন করব তখন ইনসলিউবল করার পরে এরপরে আমরা কি মানে ডাইং করব? ডাইং, যখন ইনসোলিয়েবল প্রসেসটা হয়ে যাবে তারপর হ্যাঁ ডাইং হবে। ডাইং হওয়ার পরে হচ্ছে অক্সিডাইজেশন হয়, আবার খাবি যাবে, এগুলো সব কি আমি এত জানি না। বললাম তো আমার হচ্ছে কেমিস্ট্রি, আমাকে কখনো মানে আমার তো মনে হয় যে যেহেতু প্রথমে ইনিশিয়াল স্টেজ যেহেতু ইনসলিউবল থাকে, হ্যাঁ ডাই করার জন্য হচ্ছে এটাকে ওকে soluble করা হয়, soluble এরপর করা হয়। ডাই করার Dye পরে করার- এবারে সল্ট ব্যবহার করা হয়। হ্যাঁ কারণ ডাই করার আগে যদি আমি ইনসলিউবল করে ইনসোলিয়েবল দিই করলে তাহলে তো ওটা পেনিট্রেট করবে না, আচ্ছা বুঝলাম। হবে। সেটাই। আমরা দেখা যায় আচ্ছা যে- তারপর ওয়েট আর ডিটেইলসে যাওয়ার দরকার নেই। এখন প্রিন্টিং এর স্টাইল দেখবো আর প্রিন্টিং এর মিডিয়া দেখবো। প্রিন্টিং এর স্টাইল কি কি জানো? প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং নাকি? ডিরেক্ট, ডিসচার্জ, রেজিস্ট। আমি তিনটা জানি স্টাইল। না। ডিরেক্ট স্টাইল, ডিসচার্জ স্টাইল, রেজিস্ট স্টাইল।
মেথড হচ্ছে হলো তোমার ওই যেটা বললো ব্লক, তারপর হচ্ছে হলো ইনগ্রেভ থাকে, স্ক্রিন প্রিন্টিং থাকে, এগুলো হচ্ছে সব আমার মেথড। এখন আমরা তিনটা স্টাইল যে তিনটা বললাম এগুলো হচ্ছে এই তিনটার নাম রাখো, ডিরেক্ট, ডিসচার্জ, রেজিস্ট। এই তিনটা হচ্ছে মনে রাখবো আর কি। তিনটা হচ্ছে ইউনিভার্সালি প্রিন্টিং এর স্টাইল, একটা হচ্ছে ডিরেক্ট প্রিন্টিং, একটা হচ্ছে ডিসচার্জ প্রিন্টিং, একটা হচ্ছে রেজিস্ট। আর প্রিন্টিং এর মেথড বা মিডিয়াম হচ্ছে আরেক লাস্টেরটা কি বললেন? রেজিস্ট, ডিসচার্জ, RESIST রেজিস্ট, ডিসচার্জ, একটা হচ্ছে ডিরেক্ট। আর মেথড হচ্ছে ব্লক প্রিন্টিং, ইনগ্রেভ, রোলার। মেথড মানে কি, যেটা মাধ্যম, হ্যাঁ। ব্লক প্রিন্টিং তো আমরা সবাই চিনি। ইনগ্রেভ রোলার কি? ইনগ্রেভ রোলার হচ্ছে যে একটা রোলার ফেব্রিকের উপর রোল করে পাস করবে, ওই রোলটার উপরেই হচ্ছে আমি যে ডিজাইনটা দিতে চাই ওই ডিজাইন অনুযায়ী খোদাই করা থাকে, সেটা হচ্ছে ইনগ্রেভ রোলার। আচ্ছা, স্ক্রিন প্রিন্টিং আমরা সবাই চিনি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সফার প্রিন্টিং আছে, ফ্লক প্রিন্টিং আছে, স্টেনসিল প্রিন্টিং আছে, বার্ন আউট প্রিন্টিং, আর লাস্ট আছে ডিজিটাল প্রিন্টিং। আটটা বার্ন আউট প্রিন্টিং বলতে জানো, কিছু হচ্ছে ফেসবুকে রিলস দেখবা যে একটা ছবি আঁকার পরে একটু আগুন ধরা দেয়, আগুন ধরা দিলে ডিজাইনটা উঠে যাচ্ছে, বার্ন আউট ফেব্রিকও এরকম। অর্ডার প্রিন্টিং না, লেজার প্রিন্টিং আছে না একটা। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট একটা চার্ট, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু ফিনিশিং দেয়া আছে। এটা আমি এখন নিচে দিয়ে দেবো সাথে সাথে স্লাইড। একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং, একটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। এই ফিনিশিং গুলোর নাম দেখবা, এটা আমি এখন পড়তেছি না, পড়লেই বুঝবা যে হচ্ছে এক একটা ইফেক্ট দেওয়ার জন্য কি কি ফিনিশিং লাগে। হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রেমিং আছে, রেজিং আছে, শিয়ারিং আছে, তো এগুলো খুব লাগে। হ্যাঁ, মেকানিক্যাল আর কেমিক্যাল ফিনিশের নাম আর এগুলোর কাজ। ওকে, what are the difference between dyeing and printing? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, ডাইং আর প্রিন্টিং এর বেসিক ডিফারেন্সটা হচ্ছে ডাই যেটা থাকে সেটা কিন্তু আমার ওয়াটার সলিউবল থাকে, আর প্রিন্ট কিন্তু আমার ওয়াটার সলিউবল না। এটা হচ্ছে বলো, এখন ওয়াটার সলিউবল যেহেতু ডাই, সেটা কি হয়, ওকে হচ্ছে আমার ফেব্রিকটা অ্যাবজর্ব করে নেয়, ও ফেব্রিকের ভিতরে ঢুকে, মানে ফেব্রিকের ভিতরে মানে কি, ওর যে কেমিক্যাল যে স্ট্রাকচারটা আছে, ওর নিজের যে স্ট্রাকচারটা আছে ওটার মধ্যে হচ্ছে আমার ডাইটা ঢুকে হচ্ছে, আমি একরকম বলেছি না, সবগুলো হচ্ছে কেমিক্যাল বন্ড ক্রিয়েট করে। আর শুধুমাত্র ডিরেক্ট কেমিক্যাল বন্ড ক্রিয়েট করতে চায় না, সেজন্য আমরা পরে কি করি, কিউরিং করি। এটা হচ্ছে আমার ডাই। আর প্রিন্ট পেস্ট যেটা আছে, প্রিন্ট পেস্টের যে রঞ্জক পদার্থটা, ওটা কিন্তু আমার ওয়াটার সলিউবল না, ও হচ্ছে কোনো কেমিক্যাল বন্ড হচ্ছে ক্রিয়েট করে না। ও কি করে, ওকে আমরা পরে হচ্ছে বাইন্ডার ইউজ করি, আদার্স মানে কেমিক্যাল ইউজ করে আমরা একটা লোকালাইজড ডাইং করি। ডাইং হয় হচ্ছে আমার ওভারঅল, আর প্রিন্টিংটা হয় হচ্ছে আমার লোকালাইজড স্পেশাল এরিয়া ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বেসিক। আমরা এখানে আমাদের প্রিন্টিং ক্ষেত্রে যে ওই যেটা পেস্টটা তৈরি করি, প্রিন্টিং পেস্ট, ওখানে তো আমরা ডাই ইউজ করি, রঞ্জক পদার্থ, পিগমেন্ট ইউজ করি, ডাই ইউজ করি, পিগমেন্ট ইউজ করি, সব কিছুতেই পিগমেন্ট, একদম কোন ডাই ইউজ করি। আর যদি ডাই ইউজ করি সেটা হচ্ছে স্পেশাল কেস প্রয়োজনে। পিগমেন্ট কিন্তু সব প্রিন্টিং এ ব্যবহার করা হয় না, কি পিগমেন্ট? হ্যাঁ, পিগমেন্ট তো একটা, হচ্ছে সব পিগমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাই, ওয়ান কাইন্ড অফ ডাই, কিন্তু সেটা ওয়াটার ইনসলিউবল। হ্যাঁ, কিন্তু আমরা তো ওই পিগমেন্ট ডাই আর পিগমেন্ট ডাই অনেক সময় তো দাম বেশি হয়ে যায়। আমরা লোক আমার নরমালি হচ্ছে পিগমেন্ট ডাই সবাই ব্যবহার করে না, টি শার্ট প্রিন্ট করতেছে অনেকে, সবাই পিগমেন্ট ডাই ব্যবহার করতেছে না, তো ওরা তো হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই বা ডিরেক্ট ডাই ব্যবহার করতেছে, কিন্তু ওইটাতে তারা সলিউশন তৈরি করতেছে, প্রিন্টিং পেস্ট তৈরি করে ওইটা দিয়ে লোকাল প্রিন্টিং মানে। আমি এত কিছু জানি না, কারণ সেটা প্রিন্টিং আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি এটা হারলাম না, আমি প্রশ্ন বা আমি হারলাম যে আমার কাছে এগুলো কোশ্চেন আছে, জিজ্ঞেস করলাম প্রিন্টিং আমার এরিয়া, আমার এরিয়া জিজ্ঞেস করুন যে এটা এসএমপি বলতে কি হয় না হয়, হবে যে এটা আমি এসএমপি ডাউন এসএমপি বুঝলাম। আচ্ছা, এসএমপি হচ্ছে ওই দিন তো ওই যে ডিফারেন্ট ফাইনাল ডিফারেন্স এটা করা হয়েছে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে হলো একটা যে কোনো একটা কাপড় ধরেন, একটা টি শার্ট বা ও যে একটা পোলো শার্ট পরে আছে, একটা জার্সি পরে আছে,
এখন এটার একটা এসএমভি আছে, যেমন ধরেন একটা পোলো শার্টের স্ট্যান্ডার্ড এসএমভি 8 হতে পারে, 9, 7, 8, মানে হচ্ছে ওভারঅল এটার প্রত্যেকটা অপারেশন, যে ধরেন একটা অর্ডার আসলো, ফার্স্টে অর্ডার আসার পরে পরে কি আইতে এটা পাঠিয়ে দিবে, মানে স্যাম্পলটা যেটা ডেভেলপ করা হয়েছে ওটা আইতে পাঠাবে। আই যে কাজটা করে এটার একটা অপারেশন ব্রেকডাউন করে। অপারেশন ব্রেকডাউনটা কি? অপারেশন ব্রেকডাউন হচ্ছে এটার কতটা পার্ট আছে পুরো গার্মেন্টসটার, এবং প্রত্যেকটা পার্টের সাথে একটা যে সেলাই দিচ্ছি আমরা, সুইং করতেছি, কোনটা সুইং এরও তো টাইপ আছে, সবগুলো সেম স্টিচ হয় না, হ্যাঁ 6টা করে স্টিচ আছে। তো প্রত্যেকটা পার্টের স্টিচ দিতে আমার কতটুকু সময় লাগবে, এটার একটা অপারেশন ব্রেকডাউন আছে। যেমন ধরেন একটা যদি একটা পোলো শার্ট হয়, ওর এসএমভি যদি 7-8 হয়, ওর দেখা যাবে হয়তো বা 8টা 10টা হচ্ছে ওর অপারেশন থাকতে পারে। এই যে স্লিপ জয়েন্ট থাকবে, কলার জয়েন্ট থাকবে, কলারের উপর নিপ পার্ট যে থাকে তাহলে জয়েন্ট থাকবে, তারপর হচ্ছে আমার যে কলার এই যে হেমটা থাকবে, তারপর হচ্ছে স্লিভের এখানে ওই যে ওখানে আবার কি আছে, ওর কাফ আছে, কিন্তু একটা রিব আছে, কাফ আছে, তারপর ওইটার জয়েন্ট আছে, হ্যাঁ। তো এরকম হেম প্রত্যেকটা সুতার কতটুকু, সব রকমের লস বাদ দিয়ে কতটুকু আমার মানে ইউনিট টাইম কতটুকু, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো যদি পুরোটা বানাতে আমার 8 মিনিট লাগে, তাহলে আমার স্ট্যান্ডার্ড ওর জন্য এসএমভি বরাদ্দ হচ্ছে 8 মিনিট। আচ্ছা, এখন এসএমভির মেইন যেই মেইন যে আমার টাইম মাইন্ডসেটটা, যে আমার ইউনিট মিনিটে আমার নিয়ে আসতে হবে, এমন কোনো অপারেশন আমার থাকতে পারবে না যেটা 1 মিনিটের বেশি সময় লাগবে। বুঝে গেছে? প্রত্যেকটা অপারেশনকে আমার ম্যানুফ্যাকচারার ইন থেকে আমার টার্গেট থাকবে 1 মিনিটের মধ্যে আমি করে ফেলবো। বুঝে গেছে? এটাই হলো এসএমভির মেইন। এখন এটার জন্য আমার আরেকটা আমরা করি, মানে আরেকটা থিওরি আছে এসএমভির সাথে রিলেটেড 1 মিনিটের আনার জন্য, সেটা আমরা বলি এসএমইডি। সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস। এটা হলো নরমাল মেকানিক্যালের জন্য আমরা ডাইস বলি, মানে ডাই মানে কি বুঝছেন? ছাঁচ, মানে একটা থেকে আরেকটা অপারেশনে যাওয়ার জন্য আমার বরাদ্দ হচ্ছে জাস্ট 1 মিনিট। একটা অপারেশন থেকে মানে আমার মাঝখানে যে সময়টা সেটা লস করা যাবে না। সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস। আর টেক্সচারের ক্ষেত্রে এটাকে বলে আমরা কুইক চেঞ্জ ওভার টাইম। আমার ওই সিঙ্গেল মানে ধরেন আমি যখন এসএমভি বলছি, আমি কি বলছি যে সবগুলো অপারেশনের মিলিত সময় যত, সেটা হচ্ছে আমার এসএমভি। এখন আমি কি মাঝখানে ধরেন আপনার থেকে পিছনে আশরাফুলের কাছে যাবে, বা ওর থেকে আপনার কাছে আসবে, ওর থেকে আপনার কাছে আসবে, আমি কিন্তু হিসাব করছি যে ওর এই কাজটা করতে কতটুকু সময় লাগে, আপনার কতটুকু সময় লাগে, ওর কতটুকু সময় লাগে, ওর কতটুকু সময় লাগে, এই চারজনেরটা সাম আপ করে আমি এসএমভি বাইর করছি। কিন্তু ও থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে সেটাকে আমি হিসাব করেছি। ও কাজটা করলো, কিন্তু এখান থেকে এখানে দিতে কি 2 সেকেন্ড হলো সময় লেগেছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েস্ট। আর কুইক চেঞ্জ ওভার টাইম বা এসএমভি এর মেইন টার্গেট হচ্ছে এই জিনিসটাকে জিরো করা। বুঝেছো? মানে হ্যান্ডলিং এর যে সময়টা এখান থেকে এখানে যাওয়ার যে মোশনটা, এটাকে আমার মিনিমাম এসএমভি এটা কি আমাদের প্রোডাকশনের যে সময়টা একটা সিঙ্গেল পিসের যে সময়টা টোটাল প্রোডাকশনের সময়টা, কিন্তু এটা আমরা বের করব কি সেটা এটা আমরা মানে অঙ্ক করে কি করব, মানে আমাদের কি মানে একটা শিট মানে একটা টি-শার্ট মেক করতে কত সময় লাগে, ঠিক আছে না? তাই বললাম একটা টি-শার্ট মেক করতে আমার 10 মিনিট লাগে। তাহলে আমি যদি 500টা টি-শার্ট মেক করি 10 গুণ 500 এত মিনিট, ওটাকে আমি কি বলবো? আমি তোমার কথা বুঝি নাই, কথা আসলেই বুঝি নাই। গার্মেন্টসে তো তোমার 10টার আলাদা আলাদা সময় লাগতেছে না, ওরা তো একসাথে একটা বান্ডেল সেলাই করতেছে না? হ্যাঁ, তাহলে তো ওরে তুমি যে সময়টা বলে ওইটা কি প্রোডাকশনের পরে হিসাব করা হবে ওইটা এসএমবি? হ্যাঁ, যে আমার 500 টি-শার্ট তৈরি করতে এসএমবি ফিক্সড, সেটা ব্রেকডাউনের সময় বের করে। ওর আলাদা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ওটা এমনি অপারেশন টাইম স্ট্যান্ডার্ড যে সময়টা ওটা ধরে বের করে, আলাদা ফর্মুলাও আছে। বাট এসএমবি হচ্ছে ধরো আমার ইউনিট টার্গেটটা হচ্ছে আমার এসএমবি থেকে বের করে যে প্রত্যেক আওয়ারে আমার টার্গেট কত হবে। এসএমবি আপনি
20 নিছেন 10টা, এখন আজকে আপনার 5টা মানে বানাইতে এটা ইন্ডাস্ট্রিতে কি মানে এসএমডি আগে থেকে মানে সেট করা প্রত্যেকটা আছে এর আলাদা আলাদা এসএমবি থাকে। টি-শার্টের জন্য আমার এসএমবি হচ্ছে, এসএমবি রেঞ্জ যদি আমার নরমাল না থাকে মানে অ্যাবনরমাল কিছু না থাকে 4 থেকে 5 এসএমবি হয়। আবার পোলো শার্টে হচ্ছে যেটা আমার কলারের ব্যাপারটা থাকে একটু ক্রিটিক্যাল, সেই জন্য 7-8 এরকম হবে এসএমবি। যদি আমার হচ্ছে হলো হুডি থাকে না এমনি নরমাল জ্যাকেট হয় তাহলে হচ্ছে আমার ধরো 10, 11, 12 এরকম থাকে। যদি আমার হুডি হয় তাহলে হচ্ছে 14, 15। যদি আরো অনেক কিছু থাকে হুডির মধ্যে অনেক সময় কি থাকে লেস থাকে, মানে অনেক জটিল ডিজাইন থাকে, এখানে আইলেট থাকে, রিবন থাকে, মানে ওরকম করে 18 এরকম পর্যন্ত। আবার যদি ব্লেজার টেজার যায় 18, 19, 20 পর্যন্ত হচ্ছে হলো আমার এসএমবি চলে যায়। মানে একটা এক পিস তৈরি করতে আমার ইউনিট সময় হচ্ছে এটা। এবার ম্যাম এখানে যেটা বুঝতেছি যে ওইটা এসএমবিটা ঠিক রাখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্কার কম বেশি করা লাগতে পারে। না ওয়ার্কার কম বেশি করা লাগতে পারে না। নাকি লাইন কম বেশি করা লাগতে পারে? লাইন কম বেশি করা লাগতে পারে। লাইনের সাথে আমি হচ্ছে এসএমবিটা ঠিক রাখবো, কিন্তু আমি লাইন কম বেশি করে ওই প্রোডাকশন টার্গেট মেট করব। এই SMB ওয়ার্কারদের পরিবর্তন করতে হবে। আইতে যারা চাকরি করে প্ল্যানিং আর আইতে তাদের কাজই তো এটা যে আমার এসএমবি তো ফিক্সড, Fixed। এখন আমার লাইন কম বেশি করে কত কম সময় কত বেশি প্রোডাকশন দিতে হবে, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের আর এখানে এইটা দেখা যাচ্ছে যে আমি লাইন কমাই দিলাম আর শ্রমিকদেরকে বলে দিলাম তোমাদের দ্রুত হাত চালাইতে হবে। এটা তো কখনোই সম্ভব না। এটা ওরা কি রোবট? এটা তো রোবট না। রোবট হলেও এটা সম্ভব। আচ্ছা, তাদের তো এফিশিয়েন্সি আছে যে তারা এই একটা সেলাই করতে তাদের এই এত সময় লাগে। এই আগে তারা পারবে না। ঠিক আছে। মানে আগে কি বুঝাইছিল বলে যে কি সেল রোলে কি আছে এটা আরে হচ্ছে আমি বুঝতে পারছি, তারপর মার্শালাইজেশন জানেন কি কোর্সের নাম শুনছেন? মার্চারাইজেশন হচ্ছে ওই যে যেটা স্টার্স লাগানো, হ্যাঁ? ও ওটা তো সাইজিং Resizing আর ছিল। মার্চারাইজেশন হচ্ছে হিট প্রেস করা নো, নাকি ওই হোয়াইটেনিং হোয়াইটেনিং এর সাথে কানেক্টেড। ব্লিচিং হচ্ছে হলো আমার হোয়াইটেনিং। ব্রাইটেনিং এজেন্ট। না, কোনো হোয়াইটেনিং এজেন্ট না। মার্শালাইজেশন হচ্ছে আমি কেমিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ করে দেব। কেমিক্যাল স্ট্রাকচার না, মানে অরিজিনাল হচ্ছে সেলের স্ট্রাকচারটা। কটনের শেপ কি কিডনি শেপ না? কন্ডিশন। হ্যাঁ, এখন ফিজিক্সের সূত্রে কি আছে, যদি রেগুলার হ্যাঁ আমি এটা বুঝতে পারছি স্ট্রাকচারটা। যদি আমাদের কি বললাম, একটা হচ্ছে আমাদের প্রতিসরণ, একটা হচ্ছে প্রতিফলন। আমার সারফেসটা যদি Surface আমি smooth করে দিচ্ছি, ওই হ্যাঁ। ক্ষেত্রে আপনার রিফ্লেকশন পাবেন 90 রেগুলার ডিগ্রি রিফ্লেকশন হবে। হ্যাঁ আর যদি এটা যেহেতু এরকম অ্যাঙ্গেলটা কমে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও 90 কিন্তু থাকতেছে না। সবগুলো 90 মেইনটেইন করতে বলে এটা অ্যাপ্রোচেবল হয়ে যাচ্ছে। অ্যাপ্রোচেবল যখন হয়ে যাবে তখন এটা আমার মানে লাস্ট একটা ঠিক মতো হবে না। কমে যাবে। আর এখানে হচ্ছে আমি যখন 90 ডিগ্রিতে এভাবে করতেছি সবগুলো হচ্ছে মোটামুটি রেগুলার থাকতেছে। সেজন্য এটা 60 ডিগ্রি না 60 ডিগ্রিতে রিফ্লেক্ট হচ্ছে না টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্পেসিফিক একটা কনসেন্ট্রেশনে স্পেসিফিক একটা টেনশনে যদি আমি কটনে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে হলো ওর সেলটা এটা থেকে এরকম হয়ে যাবে, সারফেসটা স্মুথ হয়ে যাবে, তখন আমার রেগুলার রিফ্লেকশন হবে। তার কারণে এটা লাস্ট একটা মোর লাস্টারাস লাগবে, আর হচ্ছে ওর যে ডাই পেনিট্রেশনের যে অ্যাবিলিটি সেটা বাড়বে, আর হচ্ছে সফট হবে। এটাই হচ্ছে বেসিক্যালি মার্শালাইজেশন। এটা কি যে ব্লিচিং এ তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি না ব্লিচিং এ H2O2 এই হাইড্রোকার্বন হ্যাঁ, তার আগে স্কাউরিং এ আমরা কি করছি স্কাউরিং এর জাস্ট আমরা একটা নরমাল ওয়াশ দিয়েছি, ওয়াশ দিয়ে Normal হচ্ছে wash? হ্যাঁ নরমাল একটা ওয়াশ দিয়ে হচ্ছে যে আগে ডিসাইজিং কিছু এজেন্ট থাকতে পারে, সাইজ ম্যাটেরিয়াল আমরা হচ্ছে ডিসাইজিং এ রিমুভ করছি। রিমুভ করার পরেও কিন্তু কিছু সাইজ ম্যাটেরিয়াল থাকে, আবার ডিসাইজিং আমরা যেটা এজেন্টটা ইউজ করছি ওইটাও থাকতে পারে। সো আমরা পরের মানে কি পরের ব্লিচিং থেকে কিন্তু আমার কেমিক্যাল ট্রিটমেন্ট শুরু হয়েছে, তাই না? এখন কেমিক্যাল ট্রিটমেন্ট শুরু হওয়া মানে কি আমার কেমিক্যালটা অ্যাবজর্ব করার মতো ফেব্রিকের অ্যাবিলিটি থাকতে হবে। এখন এইগুলো যদি এইসব জিনিসগুলো যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু কেমিক্যাল অ্যাবজর্বেন্সি মানে বেটার নাও আসতে পারে। হ্যাঁ, তখন আমার কি হবে কেমিক্যালগুলো নষ্ট হবে, তাই না? এই কেমিক্যাল ওয়েস্টেজটা কমানোর জন্য আমি মাঝখানে একটা ওয়াশ দিয়ে দিই যাতে আগে যে জিনিসগুলো ভিতরে ছিল ওগুলো চলে যায়, আর ফেব্রিক একদম হচ্ছে এই যে পরের কেমিক্যালগুলো এই যে এইখান থেকে তো সব কেমিক্যাল প্রসেস, এই কেমিক্যালগুলো নেয়ার যাতে ক্যাপাবিলিটিটা বাড়ে সেজন্য একটা ওয়াশ ব্লিচিংটা করার উদ্দেশ্য কি? হোয়াইট মারানোর জন্য, হোয়াইটনেস ইনক্রিজ করার জন্য। হোয়াইটনেস বাড়ানোর
আর ব্লিচ ফেব্রিক হচ্ছে Moisturizing আমি বলতেছি আমাকে বলতে না ব্লিচ ফেব্রিক হচ্ছে আপনার হোয়াইটনেস আসবে কিন্তু রাফ আপনাদের ওই যে 1401 ওখানে স্যাম্পল আছে ব্লিচটা যখন আপনারা ধরবেন তখন একটু শক্ত খসখসে এখন এই খসখসে ভাবটাকে সফটনেস আনার জন্য প্লাস হচ্ছে এটা সাদা কিন্তু এটাকে ব্রাইট আর সাদার মধ্যে কিন্তু হোয়াইটের মধ্যে পার্থক্য আছে হোয়াইট মানে যে ব্রাইট তা কিন্তু না এই ব্রাইটনেস মানে লাস্ট্রাস আর হচ্ছে সফট হ্যান্ডলিংটা করার জন্য হচ্ছে মার্সারাইজেশন তো এই তো আমার হোয়াইটনেস যদি সাদা কাপড় হয় তাহলে হচ্ছে আমার এই দুটো হয়ে গেল আর যদি আমার ডাইড ফেব্রিক হয় তাহলে হয়তো বা এই দুটোর পরে মানে স্কাউরিং এর পর আমার ডাইং প্রিন্টিং ফিনিশিং চলে যাবে এই একটা বুঝে গেছেন ওবিটা কখন ইউজ করা হবে? ওবিটা ইউজ করা হবে হচ্ছে আমার মার্সারাইজিং এর পরে যদি আরো সুপার হোয়াইটের দরকার হয় তখন হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট আপনি ইউজ করবেন ওবি এ তখন আপনাদের অনেক সময় অনেক ফেব্রিকে থাকে না যে ফ্লুরেসেন্ট কালার ইউজ করে নিয়ন কালার তখন হচ্ছে ওবি এর সাথে কিন্তু ওটাও ইউজ করে ছুটি এনি মোর কোশ্চেন না একটু থাকলে আমি করতে আচ্ছা 40